Stepping in means unlocking the gates of fear. Welcome. যে বাড়ির চারপাশে রাত নামলেই অদ্ভুত ছায়া ঘোরাফেরা করে, যেখানে প্রতিটি পূর্ণিমার রাতে অশরীরীর আর্তনাদ শোনা যায়, সেই বাড়িতেই আজও চলছে এক ভয়ঙ্কর প্রতিশোধের খেলা। আসসালামু আলাইকুম, আমি জাকারিয়া। আপনি শুনছেন ভূতের বাক্স, যেখানে শব্দই হলো ভয়ের অস্ত্র। ভূতের বাক্স দ্য ঘোজ স্টোরিজে আপনাকে স্বাগত। আজ শুনতে চলেছেন একটি ভয়ঙ্কর কাহিনী, যেখানে জিন, শয়তান আর অভিশাপ ঘিরে এক হরর রোমাঞ্চকর কাহিনী সৃষ্টি। আর সময় নষ্ট করব না, এখানে কিছু ছদ্মনাম ব্যবহার করতে বাধ্য হয়েছি। সোহাগ সর্দার আর সেই বুড়ির কণ্ঠে শুনবেন আজকের কাহিনী। আমি সোহাগ সর্দার। এই গল্পটা আমার নিজের জীবনের। 2016 সালে আমি প্রাইভেট কার চালানো শুরু করি। কাজ করতাম অ্যাডভোকেট হেলাল চৌধুরীর জন্য। তিনি আমাকে তার একটা পুরনো বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন, সাথে দুপুরের খাবারের টাকাও, আর বেতনও ভালোই ছিল। আমার কাজ ছিল সকালবেলা স্যারের 2 মেয়েকে স্কুলে দিয়ে আসা, তারপর স্যারকে কোর্টে বা অফিসে নামানো, আবার দুপুরে মেয়েদের স্কুল থেকে নিয়ে আসতাম, আর বিকেলে স্যারকে ফেরত আনা। তাদের পরিবার ছিল অভিজাত, শৌখিন আর সবসময় খুব কম কথা বলতো। স্যারের বউকে আমি কখনো দেখিনি। বাড়ির চারপাশ দেখতাম, কিন্তু ভেতরে ঢোকার অনুমতি ছিল না। শুনেছি উনি অসুস্থ, তাই কোথাও বের হতেন না। আমাকে তাদের বাড়ির পাশে একটি পুরনো দোতলা বাড়িতে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, তবে সিঁড়িতে সবসময় তালা থাকত। আমি কখনো ওপরে ওঠার চেষ্টা করিনি। নিচতলায় 3টে রুম, তার মধ্যে 2টো আমি ব্যবহার করতাম, আর একটা তালাবদ্ধ। চাবি সব ছিল স্যারের কাছেই। প্রথম দিকে মজা পাচ্ছিলাম, তবে মাঝে মাঝে একা একা মনে হতো। প্রতিবেশী বলতে ছিল এক বুড়ি আর তার নাতি। ছেলেটার নাম হামিদ, আমার সমবয়সী। সে মাস্টার্স পড়ছিল, মাঝে মাঝে আমার সাথে আড্ডা দিত, কিন্তু বাসায় আসতে চাইতো না। আমি জোর করলে আসতো, কিন্তু সবসময় একটু ভয় পাওয়া থাকত। 1 মাস পর এক রাতে হঠাৎ কিছু অদ্ভুত ঘটে। সেদিন বিদ্যুৎ ছিল না। আমি মোবাইল হাতে ফেসবুক স্ক্রল করছিলাম। হঠাৎ দোতলা থেকে ভেসে আসলো, বাঁচাও বাঁচাও বলে চিৎকার। আমি ভয়ে জমে গেলাম, কিন্তু সাহস করে সিঁড়ির কাছে গেলাম। তালাবদ্ধ জায়গায় মানুষ কিভাবে গেল কিছু বুঝে ওঠার আগেই শব্দ থেমে গেল। রাতে আমি নিজে রান্না করতাম। একদিন ইলিশ মাছ ভাজতেছিলাম, হামিদকে ডাকলাম, কিন্তু সে বারবার না বলল। রাতে এই বাসায় আসতে চায় না। আমি জোর করে নিয়ে এলাম। হামিদ টিভি দেখছিল, আমি রান্নাঘরে মাছ ভাজছিলাম। আমি একটু টয়লেটে যাই, তাকে বললাম মাছটা উল্টে দিও যেন না পুড়ে যায়। কিন্তু ফিরে এসে দেখি রান্নাঘরের সামনে হামিদ মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর মাছ কোথাও নেই। চুলা বন্ধ, কিছু কাঁচা মাছও ছিল, সেগুলোও নেই। আমি পানি ছিটিয়ে হামিদকে জ্ঞান ফেরালাম। জ্ঞান ফিরে সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, ভাই, আমাকে আমার বাসায় দিয়ে আসো। আমি তাকে শান্ত করে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি রান্নাঘরে ঢুকতেই দেখলাম কালো 2টো হাত জানালা দিয়ে মাছ টেনে নিয়ে যাচ্ছে। ভাজা কাঁচা সব নিয়ে গেল। আমি তাকে বললাম, হতে পারে বানর। কিন্তু হামিদ কেঁদে বলল, না ভাই, এই বাড়ি ভালো না। প্রতি পূর্ণিমার রাতে এখান থেকে অদ্ভুত শব্দ হয়, পুরো গ্রাম জানে। আমি রেগে গিয়ে বললাম, আগে বলনি কেন? সে ফিসফিস করে জানালো, হেলাল সাহেবের কড়া নিষেধ ছিল। পানি খেয়ে সে আরও জানালো, স্যারের প্রথম স্ত্রী শেফালি নাকি এক শয়তান জিনের কবলে ছিল। তাকে সবসময় অন্ধকারে রাখা হতো, শুধু কাঁচা মাছ আর মাংস খেত। তাকে শিকলে বেঁধে রাখতে হতো, মাঝে মাঝে আরবিতে কথা বলতো। হুজুর,
ডাক্তার, তান্ত্রিক, কেউ তাকে বাঁচাতে পারেনি। শরীর শুকিয়ে কাঠ হয়ে মারা যায়। তারপর হেলাল স্যার আবার বিয়ে করেন, কিন্তু তার দ্বিতীয় স্ত্রীও নাকি একই অভিশাপে আক্রান্ত। এ যেন তাদের পরিবারে শয়তানি ছায়া নেমে এসেছে। হামিদ কেঁদে কেঁদে আমাকে অনুরোধ করল, ভাই কাউকে যেন বলিস না। আমি কিছু বললাম না। এরপর পূর্ণিমার আগের দিন হঠাৎ হেলাল স্যার আমাকে 3 দিনের ছুটি দিয়ে দিলেন। আমি তখনই বুঝলাম এই বাড়ির অন্ধকার রহস্যের সাথে পূর্ণিমার একটা যোগ আছে। পূর্ণিমার রাত। আমি সিদ্ধান্ত নিলাম হামিদের সাথেই থাকব, কিন্তু হামিদ বারবার বলল, ভাই হেলাল স্যার যেন জানতে না পারে। রাত তখন 9টা। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার ডাক। হঠাৎ হামিদদের বাড়ির দিক থেকে শুনতে পেলাম এক মহিলার করুণ চিৎকার। তার সাথে মিশে গেল ভারী গলার পুরুষের চেঁচামেচি, ধুমধাম শব্দ, যেন কেউ কাঁচ ভাঙছে, আসবাব ছড়ে মারছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। হামিদ আমাকে শক্ত করে ধরল, ভাই বাইরে যাস না। কিন্তু কৌতূহল আমার ভয়কে জয় করল। আমি জোর করে বাইরে বের হলাম। বেরিয়েই বুঝলাম এ বাড়ি কোনো সাধারণ বাড়ি নয়, এটা শয়তানের আস্তানা। হাজার হাজার কালো শয়তান ছড়িয়ে আছে চারপাশে। কারো মাথা নেই, কারো চোখ নেই, কারো শরীর হাড় আর কঙ্কাল। কেউ হামাগুড়ি দিয়ে ঘুরছে, কেউ আগুনে জ্বলছে, কেউ বাতাসের ছায়ার মতো মিলিয়ে যাচ্ছে। আমার শরীর কাঁপতে শুরু করলো। আমার গায়ের সব লোম দাঁড়িয়ে গেল, শরীর ভারী হয়ে এলো। হঠাৎ দেখি বিশাল এক সাপ মুখে নবজাতক শিশু কামড়ে ধরে আমার বাড়ির ছাদের দিকে উঠে যাচ্ছে। বাড়ির দরজায় তালা ছিল, কিন্তু ভেতর থেকে আলো জ্বলছে। আমি কখনো দোতলায় যাইনি, অথচ স্পষ্ট বুঝতে পারছি সেখানে কেউ আছে, মানুষ নয়, শয়তান। এরপর দেখি কয়েকজন যুবক যুবতী একা একা হাঁটতে হাঁটতে বাড়ির ভেতরে ঢুকে গেল। ঠিক তখনই কোথা থেকে এক অদৃশ্য হাত আমাকে জোরে থাপ্পড় মারল। চোখের সামনে অন্ধকার নেমে এলো, আমি অজ্ঞান হয়ে গেলাম। পরের দিন জ্ঞান ফিরতেই দেখি হামিদ পাশে বসে কাঁদছে। সে বলল, ভাই আমি নিষেধ করেছিলাম, তুই কেন বাইরে গেলি? ভাগ্যিস ওরা তোকে মেরে ফেলে নাই। আমার শরীর ভীষণ ব্যথা করছিল, গায়ে জ্বরও উঠেছে। আমি ভয়ে আয়নার দিকে তাকালাম। আয়নায় দেখি আমার গালের 3 আঙ্গুলের ছাপ। সেই জায়গার চামড়া পুড়ে গেছে আর সেখানকার লোমগুলো ঝলসে গেছে। আমি বুঝলাম সত্যিই আমি শয়তানের থাপ্পড় খেয়েছি। আমি সব জানতে ছুটে গেলাম হামিদের নানির কাছে। আমি তাকে প্রতিশ্রুতি দিলাম কারো কাছে কিছু বলবো না। তখনই সে ভয়ঙ্কর সত্যিটা খুলে বলল। হেলাল স্যারের বাবা ছিলেন কবিরাজ। জিনেরা তাকে সোনা গহনা দিত, আর সেসব দিয়েই তারা ধনী হয়ে ওঠে। আমার স্বামী জলিল ছিল তাদের কাজের লোক, আমি তাদের রান্না করতাম। তখন হেলাল স্যারের নতুন বিয়ে হয়, ভালোই চলছিল। তাদের 2 কন্যা সন্তান হয়। এরপর 6 বছর কেটে যায়। সুখ শান্তির কোনো কুল কিনারা ছিল না, হাসি খুশি পরিবার ছিল। আমাদের বুড়ো বুড়িকেও অনেক কিছু দিয়েছে, খাওয়া দাওয়া, জামা কাপড়, টাকা, আর থাকার জন্য এই বাড়িটা তারই দেওয়া। তখন হেলাল স্যারের প্রথম বউ শেফালি একে একে কালো হয়ে যাচ্ছিল, চুল পড়ছিল, শরীর শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। কবিরাজ মশাই বুঝতে পারলেন এখানে অশুভ কিছুর ছায়া আছে। তিনি নিজের জিনদের ডেকে প্রশ্ন করলেন,
তার ছেলের বউয়ের কি হয়েছে? তখন এক শক্তিশালী জিন বলল, কবিরাজ, তোর ছেলের বউকে শয়তানের এক পুত্র মরণ বাণ মেলেছে। তুই চাইলেও তাকে আর বাঁচাতে পারবি না। এই কথা শুনে কবিরাজ কেঁদে উঠলেন। তিনি আরও শক্তিশালী এক জিনকে ডেকে বললেন, আমি তোমাকে মুক্ত করে দেব, শুধু আমার ছেলের বউকে বাঁচিয়ে দাও। জিন কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাকে সময় দাও, সব জানতে হবে। কয়েকদিন পর সে কবিরাজকে জানালো, তোর পুত্রবধূকে শয়তানের ছেলে মেরে ফেলতে চায়, আর এর জন্য দায়ী তুই নিজেই। কবিরাজ আতঙ্কিত হয়ে জানতে চাইলেন, আমি কি ভুল করেছি শয়তানের বা তার সন্তানের প্রতি? সে দানব জিন কণ্ঠে এমন কথা বলল যে আমার রক্ত জমে গেল। কিছুদিন আগে তুই একটা ছোট মেয়েকে নিশি জিনির কবল থেকে বাঁচিয়েছিস। সেও ছিল 18 বছরের কম বয়সী। তোর ওই করুণা, তুমি তাকে বাঁচিয়ে নিজের ক্ষতি করে ফেলেছ। জিনের কণ্ঠা কানে কেটে এলো, এখন থেকে তোর বংশে, এই বাড়িতে এবং তোর উত্তর শরীরে যেই 18 বছরের বেশি বয়সী মেয়েরা আছে, তাদের জন্য শয়তানের একটি পুত্র মেরে ফেলা শুরু করবে। কবিরাজ কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, কেন? আমি তো ভালো কিছু করেছিলাম। জিন হেসে বলল, তোর ওই দয়ালু কাজ ইবলিশকে কষ্ট দিয়েছে। তুই তার ভোগ নষ্ট করেছিস। সে চাইছে তোর বংশ মর্যাদা শেষ করে দিতে। কোনো সন্তান থাকবে না, তোর বংশ নিরবংশ করে দেবে। কবিরাজ তখন কেঁপে উঠল। তিনি সব কিছু দায় নিজের কাঁধে নিতে চাইছিলেন, কিন্তু ভয়ে আর অনুতাপে তেমন কিছুই করা হচ্ছিল না। তিনি জিনকে বললেন, আমাকে এই মৃত্যু আর প্রতিশোধ থেকে বাঁচাও, কি করব আমি? দানব জিন ছিল চতুর। সে ধীরে ধীরে বলল, তুই যদি কোনো শক্তিশালী জিনের বাদশাকে এনে কিছু করতে পারিস, তবেই তোর মুক্তি সম্ভব। আমি নিজে ইবলিশের পুত্রকে সরাসরি রোধ করতে পারি না, কারণ তার মৃত্যু নেই। এই কথাটা শুনে কবিরাজের চোখ সাদা হয়ে গেল, যেমন কেউ জানে না কোনো অন্ধকার দরজা খুলে যাবে। তিনি বললেন, কোথায় পাবো সেই বাদশাকে? তিনি কোথায়? জিন একটা উৎস্ফুরণ মাখা হেসে বলল, এই অঞ্চলে এমন অনেক জিন আছে, কিন্তু তাদের মধ্যে একটি বাদশা আছে যে নিজের শক্তি আর প্রাচীন নিয়ন্ত্রণের ফলে কিছু করতে পারবে, কিন্তু সে দাবি করবে এমন কোনো অঙ্গীকার। তুই যদি ভালো বা মুসলিম জিনকে ডেকে আনতে পারিস, তাহলে সে তোকে কোনো কিছুর বিনিময় ছাড়াও কাজ করে দিতে পারে। আর যদি শয়তানের উপাসনাকারী জিনকে ডাকিস, তাহলে তুই বা আমি কেউই জীবিত থাকব না। তাদের সেই রাতগুলোতে গোপনে জ্বলিল। তোর নানা আর কবিরাজরা মিলিত হয়ে নানা আলোচনা করত। বেশিরভাগ কবিরাজ বা তান্ত্রিক শয়তানের উপাসনা করে, তাই তারা পারবে না। ভালো পরহেজগার কবিরাজেরা তারা প্রতিশ্রুতি দিল চেষ্টা করে দেখবে, দেবে এমন কিছুও মেনে নেবে এমন দামে। শহরের বাইরে গিয়ে কেউ একজন তান্ত্রিককে ডাকা হলো, কিন্তু কোনো পরামর্শে ভরসা হচ্ছিল না, কারণ জিনের বল ছিল শুধু জিনের বাদশাহর ওপরে। এভাবে তাদের বাড়িটা ধীরে ধীরে একটি অন্ধকার চক্রে বেঁধে পড়ল।
প্রতিটি পূর্ণিমায় আশেপাশে নতুন নতুন কষ্ট আর বিস্ময় বৃদ্ধি পেতে লাগল। শেফালির মৃত্যু শুধু শুরু। এখন পরিবার চেয়েছিল বিদায়, কিন্তু কিভাবে? বাবা, তোমাদের কি আর বলবো, আমার স্বামী সন্তান হারিয়ে ঘরে বসে আছি। বৃদ্ধ মানুষ আমি, হেলাল স্যারের দেওয়া এই বাড়িতেই থাকি। আমার ভরণ পোষণের সব দায়িত্ব হেলাল স্যারের। আমি তোমাদের এগুলো বলেছি হেলাল স্যার যেন জানতে না পারে। আমার দিন যায় তাদের জন্য দোয়া করে। হেকে বলে জীবন্ত লাশ। আমি সেই রাত মনে করার চেষ্টা করলে এখনও শিহরণ লাগে। বসবাসকারীদের আকাশে অদ্ভুত আভা, ঘরের ভিতর থেকে ভীষণ গহন আর আর্তনাদ। আর আমি, সোহাগ, চোখে 3 আঙুলের ছাপ নিয়ে দাঁড়িয়েছিলাম। জানতাম আমার জীবনের পথ আর আগের মতো হবে না। হেলাল স্যারের চাকরি ছেড়ে দিলাম। তিনি অবশ্য আমার মুখের দাগ দেখে কিছুটা বুঝেছেন, তবে কিছু বলে নাই। তিনি নিজেই ড্রাইভ করতে পারে। আমি এখন নিজের টাকায় একটা প্রাইভেট কার কিনেছি, আর সেই দ্বীপে কোনোদিন যাইনি। এই ছিল সেই রাতে কবিরাজের সঙ্গে জিনের কথোপকথনের স্রোত, যার ফল এখনও বাড়ির সব কিছুকে গ্রাস করছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল। গল্পটা কেমন ছিল আমাকে জানাতে কমেন্ট করবেন। ভয়, রোমাঞ্চ আর ভৌতিক ঘটনার পূর্ণ কাহিনী শুনুন আমাদের চ্যানেলের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।